সময়টা 1800 শতকের শুরুর দিকে। আমেরিকায় তখন একচেটিয়া চলছে কৃতদাস প্রথা ও কৃষ্ণাঙ্গদের প্রতি অত্যাচার। আমেরিকার দক্ষিণ ভাগ অত্যাচারে জর্জরিত হলেও উত্তর ভাগে এর কোনো প্রভাব পড়েনি। এই কঠিন সময়ে 12 ফেব্রুয়ারি 1809 সালে কন্টাকির সিঙ্কিং স্প্রিং ফার্মে খুব সাধারণ গরিব পরিবারে জন্মগ্রহণ করে আব্রাহাম লিঙ্কন। ছোট থেকেই বাবা থমাস লিঙ্কনের মতাদর্শে বড় হয়ে ওঠা লিঙ্কনের মনে ছিল বিদ্রোহী মানসিকতা। 1818 সালে পিজিয়ান খাঁড়িতে তার প্রিয় বন্ধু উইলের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘটনা তার জীবন আমূল পাল্টে দেবে কখনো ভাবেনি। সেদিন সর্বসমক্ষে বাবা অত্যাচারী জ্যাক বার্ডসের বিরোধিতা করার ব্যাপারটা জ্যাক ভালো চোখে দেখে না। তার অধীনে কাজ করা লোকের এই দুর্ব্যবহারের জন্য অপেক্ষা ছিল রাত হওয়ার। লিঙ্কন তখন তার প্রতিদিনের ঘটনা ডায়েরিতে লিপিবদ্ধ করতে ব্যস্ত ছিল। হঠাৎ দেখে খুব সন্তর্পণে জ্যাককে প্রবেশ করতে। তাকে বড্ড অদ্ভুত দেখাচ্ছে, ঠিক যেন মানুষরূপী পিশাচ। জ্যাক এসে লিঙ্কনের মা ন্যান্সির পাশে বসতে লিঙ্কন ভয়ে লুকিয়ে যায়। সকাল হতেই নামলো বিভীষিকা। ন্যান্সি কেমন অদ্ভুত আচরণ করছে। ডাক্তার দেখে ভয় হাল ছাড়ল। তার হাতের ক্ষতস্থান বিষিয়ে উঠেছে। সবাই চলে যেতেই ন্যান্সি ছেলেকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরল। মায়ের কোলে লিঙ্কন নিজের লেখনী শোনাতে শোনাতে ন্যান্সি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেদিন বাবা ওকে শক্তভাবে ধরে বলেছিলেন সারা জীবন প্রতিহিংসার আগুনে লিঙ্কন যেন তার নিজের জীবন নষ্ট না করে। লিঙ্কন অবশ্য বাবার কথা রেখেছিল, কিন্তু ওনার মৃত্যুর পর লিঙ্কন সব প্রতিশ্রুতি থেকে মুক্ত হয়ে যায়। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। মাত্র 9 বছর বয়সে মাকে হারানোর কষ্ট সে আজও বয়ে বেড়াচ্ছে। তার একমাত্র লক্ষ্য জ্যাককে হত্যা করা। সুরাখানায় নেশায় বুঁদ লিঙ্কনকে দেখে পাশ থেকে একজন অজানা ব্যক্তি বলল, মানুষ এমন নেশা তখনই করে যদি সে কাউকে ভীষণ ভালোবাসে, আর না হলে কাউকে খুন করতে চায়। লিঙ্কন কিছু না বলে চুপচাপ বেরিয়ে যায় জ্যাকের উদ্দেশ্যে। জ্যাক তখন তার ঊর্ধ্বতন অ্যাডাম ও ভাডুমার আদেশ পালন করতে ব্যস্ত। তারা হেনরি নামের কাউকে খুঁজছে। ওরা বেরিয়ে যেতেই জেটির নিচে লুকিয়ে থাকা লিঙ্কন মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য জ্যাকের উপর হামলা করে, কিন্তু লক্ষ্য বিচ্যুত হলে জ্যাক উল্টে হানা দেয়। লিঙ্কন গুদামে ঢুকে দরজা লাগিয়ে বন্দুক রিলোড করতে ব্যস্ত হয়ে পড়ে। তখনকার বন্দুক এখনকার মতো ছিল না। সেটায় বারুদ ঢুকিয়ে ম্যানুয়ালি চালাতে বেশ বেগ পেতে হয়, কিন্তু এইবার সে লক্ষ্যভ্রষ্ট হল না। অব্যর্থ নিশানায় তার চোখ সহ খুলি উড়িয়ে দেয়। জ্যাককে মেরে লিঙ্কন যেতে গিয়ে চমকে উঠল। জ্যাকের বডি উধাও। আচমকা জ্যাক পিশাচে পরিবর্তিত হয়ে লিঙ্কনকে মেরে কাবু করে ফেললে ঘটনাস্থলে এসে বাঁচালো সুরাখানার সেই অজানা লোকটা। যখন জ্ঞান ফিরল দেখে নরম বিছানায় শুয়ে। অচেনা জায়গা দেখে লিঙ্কন কোনো রকমে বড় হল ঘরে আসলে পরিচয় হলো সেই অজানা লোক হেনরি স্টার্জেসের সাথে। হেনরি বলে, তুমি যাকে মারতে চাইছো তাদের হত্যা করা এতটা সহজ নয়, কারণ তারা পিশাচ, এক কথায় ভ্যাম্পায়ার। তারা গোটা আমেরিকায় ছড়িয়ে রয়েছে। তাদের একজনকে মেরে লাভ নেই, বরং আসল মাথা সব সমস্যার মূল কারণ। আমার কাজ সঠিক মানুষ খুঁজে তাদের ট্রেনিং দিয়ে ভ্যাম্পায়ার হান্টার তৈরি করা। লিঙ্কন ওকে ট্রেনিং দিতে বললে হেনরি কয়েকটা শর্ত রাখে। প্রথমত, বদলা নেওয়ার মানসিকতা ছেড়ে তাকে শিকারীর মতো জীবনযাপন করতে হবে। না থাকবে পরিবার, না থাকবে কোনো বন্ধু। দ্বিতীয়ত, সে নিজের ইচ্ছে কাউকে মারতে পারবে না, বরং শিকার খুঁজে দেবে হেনরি। লিঙ্কন জ্যাককে মারার অভিপ্রায় নিয়ে শুরু করলো ট্রেনিং। ছোট থেকে সে কাঠ কাটার জন্য কুড়ুল চালানোয় দক্ষ ছিল, তাই সেটাকে লিঙ্কন প্রধান হাতিয়ার হিসেবে বেছে নেয়। চলতে থাকে লক্ষ্য স্থির রেখে প্রশিক্ষণ। পিশাচদের প্রতিবিম্ব হয় না এবং সময় পেলে তারা অদৃশ্য হতে পারে, তাই না দেখে শুধুমাত্র তাদের উপস্থিতি অনুভব করে সঠিক সময় আক্রমণ করার দক্ষতা অর্জন করতে হবে। শত্রুদের দ্বিতীয় সুযোগ দেওয়া মানে মৃত্যু। তবে বিষয়টা হলো, শুধু হাতিয়ার দিয়ে পিশাচদের মারা সম্ভব নয়। আসলে জুডাস যখন যীশুখ্রিস্টের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তখন তার পরিবর্তে জুডাসকে 30টা রূপোর টুকরো দেওয়া হয়, আর তখন থেকেই রূপো পাপের প্রতীক হওয়ায় পিশাচদের জন্য রূপো অভিশপ্ত। তাই রূপোর হাতিয়ার দিয়ে পিশাচদের নিধন করা সম্ভব। জ্যাক এই পিশাচদের সাগরেত মাত্র। তাদের মালিক ভারোমা ও অ্যাডাম 5000 বছর ধরে পৃথিবীর বুকে রয়েছে। অ্যাডামের জন্য এই পিশাচদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এর জন্য তারা ব্যবহার করত আমেরিকার দক্ষিণ ভাগে আসা প্রবাসী ও আদিবাসীদের। তবে ইউরোপিয়ানরা যখন কৃতদাসদের নিয়ে দক্ষিণ ভাগে আসে, তখন অ্যাডাম তাদের ব্যবহার করে
দক্ষিণে রাজত্ব তৈরি করে এবং তারা এখন উত্তর ভাগের দিকে রওনা দিয়েছে। বিগত কিছু সময় ধরে উত্তরের বেশ কিছু অলিগলিতে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে, তাই লিঙ্কনকে উত্তর ভাগে তাদের আগমন রুখে সমতা বজায় রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে লিঙ্কন 1837 সালে স্প্রিংফিল্ডে আসে এবং কিছুদিনের মধ্যেই জোশুয়া স্পিডের সাথে আলাপ হয়। ওর দোকানে আজই চুরির দায়ে কর্মচারীকে বরখাস্ত করেছে, তাই স্পিড লিঙ্কনকে কাজে রেখে দোকানের উপরে একটা রুমে তাকে থাকতে দেয়। স্পিডের মিশুকের স্বভাব ও লিঙ্কনের ভালো মানুষের জন্য দুজনের মধ্যে ভালোই সখ্যতা তৈরি হলো। এর মাঝে লিঙ্কন সব আপডেট চিঠির মাধ্যমে হেনরিকে জানাতো। তবে তার একাকী জীবনে হঠাৎ করে একজনের আগমন ঘটে, মিস মেরি টড। প্রথম দেখাতেই মেরির তাকে ভালো লেগে যায়। তবে মেরিকে বিয়ে করতে চায় স্টিফেন ডগলাস, যে কিনা ইলিনয়ের বিধানসভার ভোটে দাঁড়িয়েছে, তাই ওর তির্যক দৃষ্টি সর্বদা লিঙ্কনের উপরেই থাকে। এর মধ্যে হেনরি অ্যারেন স্টেবল জুনিয়রকে মারার খবর পাঠালে লিঙ্কন রাতে পৌঁছে যায় তাকে নিধন করতে। হেনরি বলেছিল সর্বদা শিকারের সময় দুটো প্ল্যান রেডি রাখতে, আর সেই কথা মাথায় রেখে পিশাচদের এক এক করে শেষ করতে থাকে লিঙ্কন। সেদিন সকালে স্পিড উচ্ছ্বসিত হয়ে খবর দিল আজ দোকান বন্ধ, কারণ অ্যারেন তাদের ডান্স পার্টির জন্য নিমন্ত্রণ করেছে। তো ভাড়া ড্রেস পরে দুজন পৌঁছে গেল পার্টিতে। স্পিড অ্যারেনকে ব্যস্ত রেখে মেরির সাথে লিঙ্কনের পরিচয় বাড়ানোর রাস্তা করে দিল। মেরির চঞ্চল মন হয়তো ভিড়ের মধ্যে লিঙ্কনকেই খুঁজছিল, তাই সুযোগ পেতেই দুজনের কথোপকথন ভালোবাসার গণ্ডি টপকাতে বেশি সময় লাগলো না। এমনকি লিঙ্কনের মন যে কখন আইনের দুনিয়া থেকে বেরিয়ে মেরির দিকে ঝোঁক নেবে ভাবতেই পারেনি। একদিকে ভালোবাসা, অন্যদিকে রাত নামলে ভ্যাম্পায়ার হান্টিং। দুই নৌকায় পা দিয়ে চলা লিঙ্কন একবার ভেবেছিল মেরিকে সব জানিয়ে দেবে, কিন্তু সাহস হয় না। সেটা হয়তো হেনরির দেওয়া শর্ত হোক বা মেরিকে হারিয়ে ফেলার ভয়। লিঙ্কনের জীবনের একটা বড় অংশ জুড়ে মেরি ক্রমশ জড়িয়ে যাচ্ছিল, যেটা অবশ্য জ্যাকের চোখ এড়াতে বেশি দিন লাগলো না, এবং ওর মাধ্যমে শহরে 6 জন পিশাচের মৃত্যুর খবর অ্যাডামের কানে এসে পৌঁছে। সেদিন দোকানে একজন খদ্দের এসে লিঙ্কনকে আইনের বই পড়তে দেখে তির্যক মন্তব্য করলে লোকটাকে দেখে লিঙ্কন খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে তার ছোটবেলার বন্ধু উইল জনসন। বহু বছর পর বন্ধুকে পেয়ে বুকে জড়িয়ে ধরল। বর্তমান সময়ে আমেরিকায় ফিউজিটিভ আইন চলছে, যার অনুযায়ী কোনো কৃতদাস দক্ষিণ থেকে উত্তর ভাগে যেতে ধরা পড়লে তাদের প্রাণদণ্ড দেওয়া হতো। উইল দক্ষিণের কৃতদাস প্রথা রদ করার জন্য উকিলের খোঁজে স্প্রিংফিল্ডে আসলে ফিউজিটিভ আইনের আওতায় চলে আসে, তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তার লিঙ্কনের সাহায্য দরকার। লিঙ্কন তাকে সাহায্যের জন্য রাজি হয়ে বেরিয়ে পড়লে উইলকে মারতে আততায়ীরা ঝাঁপিয়ে পড়ে, ফলে হাতাহাতির কারণে দুজনের জেল হয়। অবশ্য মেরির সাহায্যে তারা পরের দিনই জেল থেকে ছাড়াও পায়। এই ঘটনার পর লিঙ্কনের মনে কোনরূপ সংশয় রইল না, কারণ সে বুঝে গেছিল মেরিকে ঈশ্বর তার জন্যই পাঠিয়েছে। লিঙ্কনের পর রাজনীতির দিকে প্রথম পদক্ষেপ রাখে। দেশীয় কৃতদাসদের উপর অন্যায় রদ করে স্বাধীন দেশ গঠন করার মানসিকতা তাকে খুব দ্রুত সবার নজরে নিয়ে আসে। সাধারণ দোকান থেকে তার পরিচয় তৈরি হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। এই নতুন পথে তার পাশে ছিল উইল, স্পিড এবং মেরি, কিন্তু পথের বাঁধা হয়ে দাঁড়ালো হেনরি। লিঙ্কনের লক্ষ্য জ্যাকের দিকে থাকলেও সে বাকি জীবনটা নিজের পরিচয় ভ্যাম্পায়ার হান্টার হিসেবে রাখতে চায় না। তবে হেনরি তাকে সাবধান করে, কারণ জ্যাকের নজর মেরির উপর। লিঙ্কন এটা শোনার পর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিকেলে পৌঁছে যায় জ্যাককে মারতে। তবে জ্যাকের ধূর্ত ও ঠান্ডা মাথায় আক্রমণাত্মক স্বভাবের কারণে লিঙ্কনকে যথেষ্ট বেগ পেতে হয়, কিন্তু সেও ছাড়ার পাত্র নয়। জ্যাক প্রতিহিংসার আগুনে এতদিন জ্বলেছে, কিন্তু আজ নয়। কৌশলে কুড়ুলের হাতলে লুকোনো বন্দুকের গুলির অব্যর্থ লক্ষ্য জ্যাকের খুলি উড়িয়ে দেয়। মৃত্যুর আগে জ্যাকের বলে যাওয়া হেনরিকে নিয়ে তির্যক মন্তব্য লিঙ্কনের মনে সন্দেহের সৃষ্টি করলে সোজা যায় হেনরির সাথে দেখা করতে। কিন্তু আজকের হেনরি একটু অন্যরকম। স্প্রিংফিল্ডের গলিতে একটা বদমাশ লোকের গলা থেকে এসে রক্ত চুষে খাচ্ছে, অর্থাৎ হেনরি নিজেই একজন পিশাচ বা ভ্যাম্পায়ার। লিঙ্কন এই দৃশ্য দেখে রীতিমতো অবাক। মনের মধ্যে চেপে থাকা প্রশ্নটা আজ মাথা চাড়া দিয়ে উঠল। হেনরি যখন নিজেই এত দক্ষ, তাহলে সে ভ্যাম্পায়ারদের মারার জন্য হান্টার কেন খুঁজে বেড়াতো, আর কেন এতদিন নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল? লিঙ্কন হেনরিকে মারতে গেলে হেনরি কোনো মতে তাকে শান্ত করে নিজের কাহিনী শোনায়। বহু যুগ আগের কথা। হেনরি তখন দক্ষ ভ্যাম্পায়ার হান্টার, এক কথায় ভ্যাম্পায়ারদের জমদূত। কিন্তু হেনরি শিকারীর নিয়ম ভঙ্গ করে একটি মেয়েকে ভালোবেসে ফেলে, আর এই মেয়েটি ছিল তার দুর্বলতার কারণ। এই সুযোগ নিয়ে একদিন অ্যাডাম তার দলবল নিয়ে ওর উপর হামলা করে হেনরির প্রেমিকাকে নৃশংসভাবে মেরে হেনরিকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়।
এরপর থেকে সে চাইলেও অ্যাডামকে মারতে পারেনি, কারণ অভিশাপ অনুযায়ী পিশাচরা একে অপরকে মারতে পারে না, একমাত্র মানুষই পারবে পিশাচকে মারতে। এই কারণে যুগ যুগ ধরে হেনরি ভ্যাম্পায়ার হান্টার খুঁজে তাদের ট্রেনিং দেয় অ্যাডামকে মারার জন্য, কিন্তু সে আজও সফল হয়নি। এই জন্য হেনরি লিঙ্কনকে পরিবার ও ভালোবাসার মানুষদের থেকে দূরে থাকতে বলেছিল। সমস্ত ঘটনা জানার পর লিঙ্কন হেনরিকে শেষ বিদায় জানায়, কারণ তার জ্যাককে মারার লক্ষ্য পূর্ণ হয়েছে, কিন্তু বাকি জীবনটা সে অন্যভাবে এগোতে চায়। বৃষ্টির রাতে লিঙ্কন পৌঁছে যায় মেরিকে নিজের মনের কথা জানাতে। মেরি নিজেও এই দিনটার অপেক্ষায় ছিল। অবশেষে 1842 সালে নভেম্বরের 4 তারিখে লিঙ্কন ও মেরির বিবাহ সম্পন্ন হলো। তবে জ্যাকের মৃত্যু অ্যাডাম এত সহজে মানতে রাজি নয়, তাই সুযোগ পেতে উইলকে তুলে নিয়ে যায় এবং অ্যাডামের বলা স্থানে লিঙ্কনকে ইনভাইট করে। বন্ধুকে বাঁচানোর তাগিদে সে এক মুহূর্ত দেরি না করে স্পিডকে নিয়ে বেরিয়ে পড়ল। স্পিড এই বিষয়ে প্রথমে কিছু না জানলেও লিঙ্কন তাকে পিশাচ ও নিজের আসল পরিচয় জানিয়ে দিলে সে প্রকৃত বন্ধুর মতো তার পাশে দাঁড়ায়। দুজন দক্ষিণের নিউ অর্লিন্সের মহলে আসতেই শুরু হলো মৃত্যুর খেলা। উইলকে এই অবস্থায় দেখে লিঙ্কন বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। তার অসাধারণ শিকারের দক্ষতার সামনে মারা পড়ল বহু পিশাচ। অতঃপর কোনো উপায় না দেখে ভাডোমা লিঙ্কনকে কাবু করতে বাধ্য হয়। পিশাচদের মধ্যে অনেকেই আছে যারা নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা করে, এবং অ্যাডাম সেই সব পিশাচদের মারার জন্য লিঙ্কনকে দলে আসার প্রস্তাব দেয়, এবং তার শুরুটা হবে হেনরির মৃত্যু দিয়ে। কিন্তু লিঙ্কন রাজি না হলে অ্যাডাম উইলকে মারতে গেলে স্পিড সঠিক সময় এসে দুজনকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই জায়গা থেকে স্থলপথে আসা সহজ ছিল না, তাই কৃতদাসদের একজন তাদের নৌকায় পালাতে সাহায্য করে। মহিলাটি তাদেরকে সেখানকার একটা গুপ্ত চার্চে নিয়ে আসে, যেখানে বেশ কয়েকজন কৃতদাস তাদের পরিবার সহ লুকিয়েছিল। লিঙ্কন তাদের করুণ অবস্থা দেখে রাজনীতির পথ অবশেষে বেছে নেয়। তার প্রথম লক্ষ্য ছিল কৃতদাসদের মুক্তি ও তাদের যোগ্য অধিকার দিয়ে ফিউজিটিভ আইন রদ করা, কারণ দেশের প্রতিটা মানুষ যতদিন না স্বাধীন হচ্ছে ততদিন এই দেশ স্বাধীন থেকেও পরাধীন। তবে হেনরি এই প্রস্তাবে খুশি নয়, কারণ কৃতদাস না থাকলে পিশাচ উত্তর ভাগে ঢুকে সাধারণ মানুষদেরও শিকার বানাবে, তাই সমতা বজায় রাখা জরুরি। এই ভিন্ন মতাদর্শের কারণে লিঙ্কন হেনরির থেকে আলাদা হয়ে সম্পূর্ণভাবে পিশাচ জগৎকে বিদায় জানিয়ে নিজের আদর্শকে হাতিয়ার বানিয়ে লম্বা সংঘর্ষের পর 1860 সালে 16ই নভেম্বর আমেরিকার 16তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়। এরপর 12ই এপ্রিল 1861 সালে গৃহযুদ্ধ শুরু হলে বহু সৈনিক মারা যাওয়ার ব্যাপারটা লিঙ্কনকে ক্রমাগত ভাবিয়ে তোলে। একদিকে দেশ, অন্যদিকে পরিবার। এর মাঝে আসলো এক ভয়ানক বিপত্তি। অ্যাডাম বদলা নেওয়ার জন্য ভাডোমাকে বাড়ির কাজের লোক হিসেবে লিঙ্কন হাউসে পাঠালে ভাডোমা লিঙ্কনের পুত্র উইলির হাতে কামড়ে দেয়। ফলে লিঙ্কনের মায়ের যেমন অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা হয় উইলির। ডাক্তার হাল ছেড়ে দিলে উইলির অবস্থা দেখে লিঙ্কনের বোঝার অবকাশ রইল না। মনে পড়ে যায় মায়ের ভয়াবহ স্মৃতি। লিঙ্কনের একমাত্র সন্তান মারা গেলে মেরি পাগল হয়ে যায়, এবং লিঙ্কনের অবস্থা প্রায় একই রকম। এই কঠিন সময়ের মধ্যে হেনরি দেখা করতে এসে প্রস্তাব দেয় সে চাইলে মৃত উইলিকে জীবিত করতে পারে, কিন্তু সে ভ্যাম্পায়ারে পরিণত হবে। কিন্তু লিঙ্কন এতে রাজি হয় না। অন্যদিকে মেরি লিঙ্কনের লেখা ডায়েরি থেকে তার বিগত জীবনের কথা জেনে ফেলে। লিঙ্কন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর বক্তব্য ছিল যে মানুষটা এতদিন তার পরিবার বাঁচানোর জন্য সত্যিটাকে লুকিয়ে রেখেছিল, শেষমেশ কি পারল পরিবারকে বাঁচাতে? ফলে কোনো উপায় না থাকায় হেনরি প্রস্তাব দিল অ্যাডামের সাথে সমঝোতা করার, কারণ উইলের মৃত্যু সবে তো শুরু। আগামী সময়ে মৃতের সংখ্যা আরও বাড়বে। একদিকে পরিবার, অন্যদিকে দেশের কয়েক লাখ সৈন্যদের মৃত্যু ও যুদ্ধের পরাজয়ের অন্তিম লগ্ন। উত্তর ভাগ দখলের জন্য গৃহযুদ্ধে লিঙ্কনের বিরোধী দলকে সাহায্য করতে অ্যাডাম পিশাচদের পাঠায়। তারা উত্তরের সৈন্যদের খুব সহজে যুদ্ধক্ষেত্রে পরাস্ত করলেন। জেনারেল লিঙ্কনকে আদেশ দেয় ওয়াশিংটন ডিসি খালি করার, কিন্তু যুদ্ধক্ষেত্রে অস্বাভাবিকভাবে বিরোধী সৈন্যদের আক্রমণের খবর লিঙ্কনের কানে আসতেই মনে পড়ে যায় কিছু পুরনো স্মৃতি। তাই সময় নষ্ট না করে আদেশ দিল গোটা শহরে যত রূপোর জিনিস আছে সব একত্র করে হাতিয়ার তৈরি করার, আর এই রূপোর হাতিয়ার যেমন করেই হোক সবার অজান্তে যুদ্ধক্ষেত্রে পাঠাতে হবে। কিন্তু লিঙ্কনের এই খবর স্পিড ভাডোমাকে জানিয়ে বিশ্বাসঘাতকতা করল। এসে যায় অন্তিম লগ্ন। লিঙ্কন কখনো স্বপ্নেও ভাবেনি বিগত সময়ে ফেলে আসা রূপোর কুড়ুল তাকে পুনরায় তুলে নিতে হবে, হয়তোবা শেষবারের জন্য। প্ল্যান অনুযায়ী লিঙ্কন, স্পিড আর উইল ট্রেন পথে 80 মাইল দূরে গেটিসবার্গে হাতিয়ার সাপ্লাই করবে, আর অ্যাডামের লক্ষ্য এই ট্রেন আটকানো। এই 80 মাইল রাস্তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাতে ট্রেন ছুটে চলল দুর্বার গতিতে।
স্পিড প্রতি পদে লিঙ্কনের গতিবিধির উপর নজর রাখছে। তবে ট্রেন সফরে সবার অজান্তে রয়েছে তৃতীয় ব্যক্তি হেনরি। সে লিঙ্কনকে জানায় স্পিড তাদের সব খবর অ্যাডামকে জানিয়ে দিয়েছে, কিন্তু লিঙ্কন তার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করলেও তার ভুল পরবর্তী সময় ভেঙে যায়, কারণ ট্রেন ঘিরে ফেলেছে পিশাচের দল। প্রথম হামলা হয় উইলের উপর। সে একে একে পিশাচদের মেরে লিঙ্কনকে সতর্ক করে, যেমন করেই হোক তাদের ইঞ্জিন থেকে দূরে রাখতে হবে। শুরু হলো উইল আর লিঙ্কনের মরণ বাঁচনের লড়াই। সময় পেরিয়ে গেছে, চুলে পাক ধরেছে, কিন্তু লিঙ্কন স্বীকার করতে ভোলেনি। হেনরির শেখানোর প্রতিটা কথা তার মাথায় ঘুরছে। উইলের সাথে যুগলবন্দি করে পিশাচদের হত্যা করা কোনো সুপারহিরো সিনেমাকেও হার মানায়। এই লড়াই শুধু লিঙ্কনের পরিবার ও সন্তানের জন্য নয়, বরং গোটা দেশের জন্য। কিন্তু তাদের এই হত্যালীলা থামালো স্বয়ং অ্যাডাম। তার শক্তির কাছে এরা দুজন বেশিক্ষণ টিকতে পারে না। অ্যাডাম এক ঝটকায় উইলকে ট্রেন থেকে ফেলতে গেলে লিঙ্কন কোনো রকমে ওর পা ধরে ফেলে। অ্যাডাম সুযোগটা কাজে লাগিয়ে লিঙ্কনকে কামড়াতে গেলে হেনরি সঠিক সময় তাকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে ভার্ডোমা ট্রেন লাইনে আগুন লাগিয়ে দিল। আর এইখানে আসে সব থেকে বড় টুইস্ট। অ্যাডাম দেখে গোটা ট্রেনে কোথাও রূপো নেই, বরং কাঠের বক্সে রয়েছে ভর্তি পাথরের টুকরো। অর্থাৎ স্পিড বিশ্বাসঘাতক নয়, সে জেনে বুঝেই ভার্ডোমাকে ভুল খবর দিয়েছিল যাতে সবার নজর এই ট্রেনের উপর আসে এবং সকল পিশাচ সহ অ্যাডাম ও ভার্ডোমাকে মারতে পারে। তবে এখন এদের কে বাঁচাবে? অ্যাডাম প্রতিশোধ নিতে প্রথমে স্পিডকে হত্যা করে, কিন্তু লিঙ্কনকে মারতে গেলে ট্রেনের বগি আলাদা হয়। ওরা দুজন ইঞ্জিন কামরার দিকে দৌড়তে শুরু করে। অবশেষে সব বাধা অতিক্রম করে অ্যাডাম লিঙ্কনকে মারতে গেলে হেনরি দেওয়া সেই রূপোর ঘড়ি দিয়ে লিঙ্কন অ্যাডামকে হত্যা করে। জ্বলন্ত ট্রেন লাইনের শেষ ইঞ্জিন বগিটাকে ভরসা করে দুজন বাঁচতে চাইলে হেনরি তার সর্বশক্তি দিয়ে তাদের মৃত্যুর বিভীষিকা থেকে রক্ষা করে। হেনরি স্বস্তির নিঃশ্বাস ফেলে লিঙ্কনকে জিজ্ঞেস করল, ট্রেন যদি ফাঁকা থাকে তাহলে সব রূপো গেল কোথায়? লিঙ্কন হেসে বলল, একজন বুদ্ধিমান মানুষ আমায় বলেছিল সর্বদা দুটো প্ল্যান রেডি রাখতে। আসলে মেরি সমস্ত রূপোর হাতিয়ার দক্ষিণের কৃতদাসদের সাহায্যে গোপনে যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিয়েছে, যার সাহায্যে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল পিশাচদের একে একে শেষ করতে থাকে। তবে বাকি রয়ে গেছে উইলের খুনি ভার্ডোমা, যাকে মেরি যুদ্ধক্ষেত্রে উইলের রূপোর লকেট দিয়ে হত্যা করে ছেলের মৃত্যুর প্রতিশোধ নেয়। অবশেষে এই ঘটনার সাথে 9 এপ্রিল 1865 সালে দীর্ঘ 4 বছরের গৃহযুদ্ধের অবসান হলে আব্রাহাম লিঙ্কন 13তম সংশোধন আইন পাশ করান ও আমেরিকা থেকে চিরজীবনের মতো কৃতদাস প্রথা শেষ করে কৃষ্ণাঙ্গদের বাকি সাদা চামড়ার মানুষদের মতন সমান অধিকার ও স্বীকৃতি দেয়। শুধু আমেরিকা নয়, বিশ্বের ইতিহাসে অন্যতম কয়েকজন প্রেসিডেন্টের মধ্যে আব্রাহাম লিঙ্কনের নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়। এখনো পর্যন্ত ঘটে যাওয়া প্রতিটা ঘটনা লিঙ্কনের লেখা ডায়েরি থেকে রুদ্ধশ্বাসে হেনরি পড়ছিল। মনে হচ্ছে সব যেন কালকেরই ঘটনা। হেনরি মন হালকা করে বলল, লিঙ্কন, তোমার সাথে আমার জুড়ি একদম পারফেক্ট। আমরা দুজন অনেক কিছু করার ক্ষমতা রাখি। তুমি যদি চাও আমি তোমায় অমরত্ব প্রদান করতে সক্ষম। লিঙ্কন হেসে প্রত্যুত্তরে জানায়, শুধু পিশাচরাই সর্বদা অমর থাকে না বন্ধু, মানুষের কর্ম তাকে ইতিহাসের পাতায় অমর বানিয়ে রাখে। হেনরিকে বিদায় জানিয়ে লিঙ্কন মেরিকে নিয়ে ফোর্ডস থিয়েটারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। 1865 সালের 14 এপ্রিল ফোর্ডস থিয়েটারে জন বুথ নামের ব্যক্তি লিঙ্কনের উপর গুলি চালিয়েছিল এবং 15 এপ্রিল সকাল 7:22 56 বছর বয়সী আব্রাহাম লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার বলে যাওয়া অন্যতম একটি উক্তি আজও গণতন্ত্রের প্রধান নীতি, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এই মুভি অন্যান্য বায়োপিক থেকে সম্পূর্ণ আলাদা। মুভিতে আব্রাহাম লিঙ্কনের জীবনের প্রতিটা ঘটনা রূপক ব্যবহার করে তুলে ধরা হয়েছে, যেখানে পিশাচ লিঙ্কনের আসল জীবনের প্রতিদ্বন্দ্বী ও ভিন্ন মতাদর্শের মানুষদের চিহ্নিত করে। এই মুভির ইউনিক প্রেজেন্টেশন ও গল্পের ধরন সেই সময় দর্শকদের ভালো না লাগলে বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও সময়ের সাথে এটা কাল্ট ক্লাসিকের তকমা পেয়েছে।